স্টক মার্কেট ক্র্যাশ এবং প্যানিক এই ২ টা ওয়ার্ড ইনভেস্টরদের কাছে খুবই রিলেটেবল। যখনই কোনো একটা দেশের স্টক মার্কেট ক্র্যাশ করে, ওই দেশের ইনভেস্টররা অনেক দ্রুত প্যানিক করে। কিন্তু আপনি কি জানেন যে স্টক মার্কেট ক্র্যাশ আসলে স্টক মার্কেটের একটা সাইকেলের পার্ট? পৃথিবীর প্রতিটা স্টক মার্কেট একটা সাইকেলের মধ্যে দিয়ে যায়। এই সাইকেলে কিছুদিন বেয়ার মার্কেট চলে, কিছুদিন বুল মার্কেট চলে। এই বেয়ার মার্কেটকেই আমরা আসলে স্টক মার্কেটের ক্র্যাশ বলি। এই স্টক মার্কেটের ক্র্যাশ আসলে কোনো ধরনের প্যানিক না হয়ে একটা অপরচুনিটিও হতে পারত। আমাদের আজকের মাস্টার ক্লাসে আমরা আলোচনা করেছি যে স্টক মার্কেট ক্র্যাশ আপনার জন্য কিভাবে প্যানিক না হয়ে একটা অপরচুনিটি হতে পারে এবং কোন ডেটাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে স্টক মার্কেট এখন একটা বেয়ার সাইকেলে যাবে কিংবা বুল সাইকেলে যাবে। এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে স্টক মার্কেট ক্র্যাশের সময় ইনভেস্টররা প্যানিক না করে কিভাবে প্ল্যান এবং স্ট্র্যাটেজি দিয়ে ইনভেস্ট করতে পারে সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমাদের আজকের মাস্টার ক্লাসে। সো উইথাউট এনি ফার্দার ডিলে প্লিজ ওয়াচ দ্য ফুল মাস্টার ক্লাস এবং আমাদেরকে কমেন্টে জানাবেন যে আমাদের আজকের মাস্টার ক্লাসটা আপনার কাছে কেমন লেগেছে। আমাদের আজকের টপিক আমরা যেটা নিয়ে কথা বলবো এই টপিকটা হচ্ছে প্রথমত হিস্ট্রি অফ স্টক মার্কেট ক্র্যাশ। বাংলাদেশে কতগুলো স্টক মার্কেটের ক্র্যাশ হয়েছে, মানে যে ধসটা নেমেছে মার্কেটে, ঠিক আছে, এটা কেন নেমেছে এবং এটার পরবর্তীতে কি হয়েছে। ওকে, সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের মার্কেটের সাথে অন্য যে মার্কেটগুলোকে আমরা ভালো মনে করি, যেমন সাধারণত আমরা আমেরিকার মার্কেটকে অনেক ভালো মনে করি, যে আমেরিকার মার্কেটে মানে সাধারণত বাংলাদেশের বিনিয়োগকারীদের মধ্যে একটা সাধারণ প্রচলন থাকে যে ভাই আমেরিকার মার্কেট, বাংলাদেশের মার্কেটে কোনো স্টক মার্কেট নাই, মানে সব রিটার্ন আমেরিকার মার্কেটে, রিটার্ন সব আমেরিকার মার্কেটে, আমেরিকার মার্কেটে স্টক আছে, আমাদের দেশে এগুলো কোনো স্টক মার্কেট না। আরেকজন যেটা আমাকে অনেকেই বলে যে ভাই ইন্ডিয়ার মার্কেট ভালো মার্কেট, আমাদেরটা না। যেমন কিছুদিন আগে আমি একজন একদম সত্যিকার একজন বিনিয়োগকারীর সাথে কথা বলছিলাম। তো উনি আমাকে বলছিল যে ইন্ডিয়ার মার্কেট অনেক ভালো করেছে, ইন্ডিয়ার মার্কেটে কোনো ক্র্যাশ হয় না, আমাদের মার্কেটে যেরকম ক্র্যাশ হয়, ঠিক আছে, ইন্ডিয়ার মার্কেটে কোনো ক্র্যাশ হয় না। তো এই যে গত সপ্তাহে উনি আমাকে এই যে কথাটা বললো, আমার না একটু চিন্তা করলাম আমি যে আসলে ইজ ইট ট্রু, ইন্ডিয়ার মার্কেটে কি আসলে কোনো ক্র্যাশ হয় না, অথবা ক্র্যাশ হলে কিরকম ক্র্যাশ হয় আসলে। হ্যাঁ, এটা একটু জানা দরকার। হ্যাঁ, আমি নিজে আসলে জানতাম না, ইন্ডিয়ান মার্কেট নিয়ে আমি কোনদিন রিসার্চ করি নাই। সো এই সেমিনারের শুরুতেই রিসার্চ করেছিলাম আর কি, মানে বিগত কয়েকদিন। সো আমরা এটা নিয়ে একটু কম্পেয়ার করবো বাংলাদেশের মার্কেট এন্ড অন্যান্য মার্কেট। তারপর কিছু বুল মার্কেট বেয়ার মার্কেট সিনারিও দেখবো, যে বুল মার্কেট যখন হয় তখন আমাদের কি করা উচিত, বেয়ার মার্কেট যখন হয় তখন আমাদের কি করা উচিত। তারপর আমি একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডি দেখাবো আপনাদেরকে আজকে, একজন রিয়েল লাইফ মানে ইনভেস্টর, উনি 2010-এর পরে কি করেছেন, ওনার টাকাটা কি হয়েছিল। তো ওনার একটা শেয়ার নিয়ে আমরা আজকে কথা বলবো। ওনার পুরো একটা পোর্টফোলিও আছে, বাট উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ওনার পোর্টফোলিওটা শেয়ার না করতে, বাট ওনার একটা শেয়ার খুব ভালো করেছে। সো উনি এটা নিয়ে, আমরা এটা একটা কেস স্টাডি নিয়ে কথা বলবো আর কি। তারপর আপনাদের জন্য লাস্টে কিছু সাজেশন থাকবে, যে মার্কেট যদি ক্র্যাশ হয় তাহলে আমাদের কি করা উচিত। ওকে, এরপর আমরা কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাব। তো স্টার্টিং অফ, প্রথম 1995 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের মার্কেটে তিনটা বড় বড় ক্র্যাশ হয়েছে। ওকে, আপনার যেমন আমি একটু বলি, 1995 থেকে 2025 অ্যারাউন্ড 30 বছর, 30 বছরে বাংলাদেশের মার্কেট তিনটা বড় বড় ক্র্যাশ দেখেছে। একটা হচ্ছে আপনার 1996টা, হ্যাঁ, যখন আসলে বাংলাদেশের মার্কেট অত বড় ছিল না, বাট তাও তখনের জন্য, ওই সময়ের জন্য এই ক্র্যাশটা অনেক বড় একটা ক্র্যাশ ছিল। তখন খুব একটা বেশি বিনিয়োগকারী ছিল না, কিন্তু ক্র্যাশটা মোটামুটি অল্প কিছু বিনিয়োগকারী যারা ছিল তাদের জন্য এটা অনেক বড় একটা ইফেক্ট ফেলেছে। সেকেন্ড যেটা 2011 সালের ক্র্যাশ, আমরা যেটা 2010 সাল 2011 সাল, যেটা 10-11 যেটার মধ্যে বলি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ক্র্যাশ এটা, বাংলাদেশের স্টক মার্কেটের ইতিহাসে সবচেয়ে বড় ক্র্যাশ। এবং এই 2010-এর পরে বাংলাদেশের স্টক মার্কেট থেকে, বাংলাদেশের স্টক থেকে, শেয়ার থেকে মানুষের আস্থা পুরোপুরি উঠে গিয়েছে, কমপ্লিটলি ভ্যানিশড। মানে শেয়ারকে মানুষজন লিটারেলি লিটারেলি শেয়ারকে মানুষজন একটা ময়লার আবর্জনার চেয়েও খারাপ পজিশনে নিয়ে গিয়েছে। যে মানে অনেক মানুষ এটাও বলেছে যে শেয়ার কেনার চেয়েও টাকা ময়লাতে ফেলে দেওয়া বেটার, এই 2011 ক্র্যাশের পরে। ওকে, 2023-এ একটা ক্র্যাশ হয়েছে। হ্যাঁ, কারণ যারা মার্কেটে আছেন তারা জানবেন 2022-এ করোনার পরে, 21-22-এ ভালো করে মার্কেট একটু উপরে উঠেছে, আবার এক বছরের মাথায় মার্কেট ডাউন হয়ে গেছে। ওই যে ডাউন হলো, মার্কেটটা আর উঠে নাই। এখন মার্কেট আহ ওখানেই 4-5 হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। ওকে, তো
আচ্ছা, সবার কি আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে? মানে অনেকেই কমপ্লেন করছেন যে তাদের একটু স্লো শোনা যাচ্ছে, একটু আমাকে লাইক দিয়ে জানাবেন সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, আমার টিম থেকে অলরেডি বলছে যে সাউন্ড ক্লিয়ার, আমার টিম থেকে আমাকে বলছে সাউন্ড ক্লিয়ার। সো যাদের একটু কম শোনা যাচ্ছে, আই থিঙ্ক ওনারা মানে ওনাদের একটু আপনাদের একটু ইয়াতে প্রবলেম আর কি। ওকে, তো একটু ঠিক করে। তো একটু বলি, আচ্ছা অনেকে এখানে কমেন্ট করছেন, মেসেজ পাঠাচ্ছেন, আমি একটু বলি মেসেজটা একটু পরে পাঠান, আমরা কোয়েশ্চেন আনসারের সেশন নিব, সমস্যা নেই, তখন কথা বলবো সব বিষয় নিয়ে। ওকে, আচ্ছা। আহ, এখন 2023 একটা ডাউনফল হলো। হ্যাঁ, এখন ডাউনফল গুলো কিরকম হলো আমরা একটু ডেটা দেখি, ডিরেক্ট ডেটা দেখি। হ্যাঁ, কোনো বুলশিট কথাবার্তা নেই, ডিরেক্ট ডেটা। এটা হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেটের ডেটা। ওকে, একদম অথেন্টিক ডেটা, এটা অরিজিনালি যেটা বেস থেকে এসেছে সেই ডেটা। ওকে, এখন আপনি বলতে পারেন ভাই কিভাবে এই ডেটা হয়? 2013-এর আগে তো ডিসেক্স ছিল না, তখন তো ডিজেন ছিল, তখন তো স্টক মার্কেটের ইন্ডেক্সটা ছিল না, ডিজেন ছিল, রাইট? হ্যাঁ, এই ডেটাটা ডিজেনের সাথে কোলাইড করানো অলরেডি, মানে ডিজেনকে ডিসেক্সে কনভার্ট করে S&P 500 এর সিস্টেমের মাধ্যমে কনভার্ট করে এই ডেটাটা এসেছে। ওকে, সো এই তিনটা যে আমি যেখানে দেখতে পাচ্ছি, আপনি দেখেন এই যে নীলটা একটা ক্র্যাশ, এটা 96 এর ক্র্যাশ, এটা হচ্ছে 2010-11 ক্র্যাশ, আর এটা হচ্ছে 2023-এর ক্র্যাশ, সবুজটা। ওকে, যেটা আপনারা দেখতে পাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করেন, মানুষ যে বলে যে ভাই মানুষ মানে শেয়ার বাজার আমার টাকা নিয়ে চলে গেছে, হ্যাঁ, এটা আসলে ভুল কথা। আপনি এমন একটা সময় ঢুকছেন শেয়ার বাজারে যখন বাজারটা ওর সবচেয়ে হাইয়েস্ট লেভেলে। আপনি একটা জিনিস দেখেন, হ্যাঁ, 1987 থেকে 1994 পর্যন্ত, এই যে নীলটার আগে, হ্যাঁ এই নীলটার আগে দেখেন, মানে 96 আগ পর্যন্ত, 95-96 আগ পর্যন্ত বাজারে তেমন কোনো গতি নাই, গতি আছে বাট বাজার হালকা হালকা করে বাড়তেছে। আমরা সবাই বাংলাদেশে একটা কথা শুনি, আঙ্গুল ফুলে কলা গাছ। আঙ্গুল ফুলে কলা গাছ জিনিসটা খারাপ। আঙ্গুল ফুলে কলা গাছ শব্দটার অর্থ কি? মানে হচ্ছে আপনি রাতারাতি কোনো কিছু বড় হয়ে যাওয়া, রাতারাতি মানুষ বড়লোক হয়ে যাওয়া, রাতারাতি আপনার যে কোনো কিছু আচ্ছা, একজন বলছেন স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন কি সবার দেখা যাচ্ছে? ইজ ইট ওকে? আই থিঙ্ক স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। সো আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া, যে বিষয়টা, আঙ্গুল ফুলে কলা গাছ মানে খারাপ, মানে কোন একটা জিনিস অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, এটা কোনো সময় ভালো না। এটা আমার শরীরের সাথেও সেম। আপনি যদি চিন্তা করেন যে আমার শরীরে কোনো একটা অংশ যদি আজকে রাতে আল্লাহ না করুক ধরেন কোন একটা ফোড়া, হ্যাঁ, বেড়ে গেল, এটা খারাপ। কোন একটা মানুষ আমি যদি দেখি যে কোনো কষ্ট করে না, হঠাৎ 1 বছরের মাথায় সে কোটিপতি হয়ে গেছে ফকির থেকে, ঠিক আছে, তাহলে এটাও খারাপ। ওকে, কোনো না কোনো ঝামেলা থাকে। সো স্টক মার্কেটের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, যারা স্টক মার্কেটে টাকা হারিয়েছে তারা সম্পূর্ণ নিজের দোষে হারিয়েছে। স্টক মার্কেটের দোষ আছে, কিন্তু সব 90% দোষ বিনিয়োগকারীদের। 90% দোষ বিনিয়োগকারীদের। কেন আমি বলি, আপনি এখন আমাকে জিয়া ভাইকে গালাগালি করতে পারেন যে জিয়া ভাই ফালতু, জিয়া ভাই কি বলেন, আমরা লক্ষ লক্ষ টাকা হারিয়েছি, আপনার দোষে হারিয়েছে। কেন কি? আপনি নিজে আজকে রাতে একটু চিন্তা করবেন, যদি আপনি আসলে টাকা হারান, আপনি লোভে পড়ে বিনিয়োগ করেছিলেন। আপনি শুধুমাত্র যদি হিস্ট্রি দেখতেন, শুধুমাত্র হিস্ট্রি যদি দেখতেন, আপনি কোনো পড়ালেখা জানেন না, আপনি কোনো অ্যানালাইসিস জানেন না, আপনি কিছু জানেন না, শুধুমাত্র হিস্ট্রি যদি দেখতেন, তখন আপনি বুঝতে পারতেন যে 2010-এরটা একটা বাবেল। 2010-এর মার্কেটটা একটা বাবেল। কেন? এই হিস্ট্রিটা দেখেন, 1996-তে কিন্তু সেম কাজ হয়েছে। দেখেন 1 বছরের মাথায় মার্কেট দেখেন কোথা থেকে, 1200-1300 পয়েন্ট থেকে 3000 পয়েন্টে, মানে 3 গুণ। এমন কি হলো 1 বছরের মধ্যে যে দেশের পরিস্থিতি একদম, 1 বছরে কি দেশের জিডিপি 3 গুণ হয়ে গেল? দেশের জিডিপি 3 গুণ হয়ে গেল, নাকি আপনার আমার ব্যবসা বাণিজ্য 3 গুণ হয়ে গেল? হয় নাই, রাইট? সো এটা কেন হলো? তার মানে বোঝাই যাচ্ছে যে স্টক মার্কেট বেসিক্যালি কি, দেশের যে ব্যবসা বাণিজ্যগুলা, তাদের প্রফিট এবং তাদের টোটাল ওই ব্যবসাগুলো মার্কেটে আছে, ওই ব্যবসাগুলোর উন্নত হবে, শেয়ারের উন্নত হবে, এটাই হচ্ছে মার্কেট। এখন আপনি যদি দেখেন যে কোন একটা কোম্পানির দাম 30 টাকা থেকে 300 টাকায় চলে গেছে 1 বছরে, আপনি ড্যাম শিওর থাকেন এটার মধ্যে কারসাজি হয়েছে। এখন আপনি 300 টাকায় কেন ঢুকলেন? আপনি জানতেন যে এটা 300 টাকার শেয়ার না, আপনি 300 টাকায় কেন ঢুকলেন? আপনি 300 টাকায় ঢুকলেন, ওকে, যখন আপনি বের হতে পারেন নাই, যখন 300 টাকা থেকে দামটা আবার 30-এ নেমে আসছে, যখন মার্কেটের থেকে যারা কারসাজিকারী তারা বের হয়ে গেল, তারপর লসটা আপনি খেলেন। আপনি এবার লসটা খেয়ে আপনি সারা বিশ্বকে বুঝাইলেন যে ভাই শেয়ার বাজার জুয়া, কিন্তু খেলতে গেছেন জুয়ারি কিন্তু আপনি নিজে। শেয়ার বাজার জুয়া ওটা পরে, কিন্তু জুয়ারি হিসেবে আপনি গেলেন কেন?
কারণ দেখেন 2010-এরটা আপনি কেন বলতে পারেন জিয়া ভাই এগুলো ডেটা দেখে বলা অনেক সহজ, ঠিক আছে, তখন বোঝা যায় না, না বোঝা যায়। আমার অনেক পরিচিত মানুষ, আমরা ফেসবুকেও লিখছি একটা মানুষের ব্যাপারে, আমাদের একজন ইনভেস্টর, উনি ঠিক আপনি কি জানেন যে উনি 2010-এ ওনার লোভ সামলে মার্কেট থেকে বের হয়ে গেছে, মার্কেট থেকে বের হয়ে গেছে, ওনার যা প্রফিট হয়েছে তার নিয়ে মার্কেট থেকে ওনার কোনো লস হয় না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি এই জিনিসটা কিভাবে বুঝতে পারলেন? উনি বলল ভাই বিনিয়োগ শিক্ষার প্রথম শুরু মানে স্টেপ হচ্ছে ইতিহাস। একটা কথা বলেন, আমরা রাজনীতিতে কিছুদিন আগে একটা কথা দেখতেছিলাম না, যে যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তারাই ইতিহাস হয়ে যায়। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস কি বলে? উনি বলতেছে ইতিহাস কি বলছে, যে যেই জিনিসটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেটা নিচে নামবে। And উনি মার্কেটকে 2009 থেকে ট্র্যাক করতেছিল, উনি বলতেছে যে মার্কেট আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে, দেশের উন্নত হচ্ছিল, দেশ আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছিল। 2009-8-এর পরে একটা স্টেবল গভর্নমেন্ট আসতেছিল, তখন তো গভর্নমেন্ট স্টেবল ছিল, একটা নির্বাচন হয়েছে, ডেমোক্রেটিক নির্বাচন হয়েছে, দেশ আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছিল। তাই হঠাৎ করে এমন কি হলো যে এমনও তো ভালো হয়ে যায় না দেশ যে মার্কেট একদম 3000 থেকে 9000 পয়েন্টে চলে যাবে। তো উনি এটা বুঝতে পারছে, ভালো ইনভেস্টর যারা আপনি কথা বলে দেখিয়েন তারা সবাই বুঝতে পারছে যে এটা মার্কেটের টপ, এখান থেকে যদি লোভ সামলায় বের হতে না পারে আমার টাকা সব চলে যাবে। কিন্তু আমরা যারা গাধা ইনভেস্টর, আমরা যারা মেষের পাল, ঠিক আছে, আমরা কি করছি? আমরা করছি হচ্ছে আমরা আপনার ওই যে লোভ, আমরা কি শুনছি, মার্কেট এখন যেহেতু মার্কেট পিকে ভাই, মানুষজন 30 টাকা থেকে 300 টাকা বানাচ্ছে, 3 লাখ টাকা থেকে 3 কোটি টাকা বানাচ্ছে, চলো ঢুকি। সম্পূর্ণ লোভে পড়ে ঢুকছি, সম্পূর্ণ লোভে পড়ে। এই যে মার্কেট 7,800 9,000 পয়েন্ট থেকে একদম ডিরেক্ট 3,000 নেমে আসছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, গেমটা আপনার সাথে খেলা হয়ে গেছে। আপনি মনে করতেছেন আপনি খুব চালাক, আপনার মোটেও না। 95% বিনিয়োগকারী বাংলাদেশে গাধা। বাংলাদেশে না, ইনফ্যাক্ট পুরো বিশ্বে, এটা ওয়ারেন বাফেট নিজেই বলে। কেন? কারণ বিনিয়োগকারীরা মনে করছে আমরা খুব চালাক, কিন্তু যারা অ্যাকচুয়ালি চালাক তারা কোনো কথা বলে না। আর যারা বিনিয়োগকারীদেরকে ধরায় দেয়, হ্যাঁ, তারা ইচ্ছা করে বিনিয়োগকারীদেরকে ফিল করায় যে তুমি চালাক। কিরকম? উদাহরণ দিই, 2010 সালে আপনি ভালোই করতেছিলেন, আপনার শেয়ার বাজারে আসার কোনো দরকার ছিল না। আপনি ভালো চাকরি করতেছিলেন, ভালো করতেছিলেন, দরকার নেই শেয়ার বাজারে আসার। আমি বলবো কেন, কি দরকার শেয়ার বাজারে, কেন আসতে হবে শেয়ার বাজারে? আপনাকে এক বন্ধু এসে বললো আরে বোকা, তুই তো 1 নম্বরের বোকা, মানুষ কি করস ব্যবসা বাণিজ্য, মানুষ 3 লাখ টাকা থেকে 3 কোটি টাকা কামাচ্ছে, তুই আয়। ও আপনাকে বোকা ফিল করাইছে। অ্যাকচুয়ালি কিভাবে, মানে ও আপনাকে দেখাইতে চাইছে যে আপনি বোকা, আপনাকে চালাক হইতে হলে শেয়ার বাজারে আসতে হবে। আপনি বললেন আসলেই তো। ও আপনাকে দেখাই দিল ডাটা, দেখ 2009 সালে আমি 3 লাখ টাকা ঢুকাইছি, 2010 সালে দেখ 30 লাখ হয়ে গেছে। আপনি জানেন না শেয়ার বাজার কি, আপনি জানেন না অ্যানালাইসিস কিভাবে করে, আপনি জানেন না চার্ট কিভাবে পড়ে, আপনি জানেন না ডেটা কিভাবে বের করতে হয়, ঢুকে গেলেন। আপনার ওয়াইফের গহনা বিক্রি করে ঢুকে গেলেন। এন্ড এই গহনা যে ঢুকলো, আপনার শেষ সম্বলটা যে মার্কেটে ঢুকলো, এই শেষ সম্বল আর আপনি মার্কেট থেকে বের করে আনতে পারলেন না। এটা তো মার্কেটের দোষ না, আপনার দোষ। আপনি আহ না জেনে না জেনে মার্কেটে ঢুকছেন। আপনি 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 ইজিলি, অনেক ইন্ডিকেটর ছিল, আপনারা বলতে পারেন ভাই ইন্ডিকেটর কোন মার্কেটে কোনো ইন্ডিকেটর ছিল না, ঠিক আছে, মার্কেট এটা এটা পুরো ডাহা মিথ্যা কথা, মার্কেটে যে কোনো ইন্ডিকেটর ছিল না। হ্যাঁ, কারণ আমি যে ডেটাগুলো বের করছি, হ্যাঁ এটা আজকের ডেটা না। হ্যাঁ, এগুলা আপনি যদি ঘেটে বের করতে পারেন আপনি দেখবেন অনেক কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট 2001 থেকে শুরু। ওদের অ্যানুয়াল রিপোর্ট দেখলে আপনি 2007-8-এ কি হয়েছে, 10-11-তে কি হয়েছে ইজিলি বুঝতে পারবেন যে শেয়ারের ভ্যালু কোথা থেকে কোথায় গেছে। ঠিক আছে, সো যারা এটা বলে ডাহা মিথ্যা কথা বলে যে এটা অ্যানালাইসিস করা কোনোভাবে সম্ভব না, তাহলে আমি যাদের সাথে যেসব বিনিয়োগকারীদের পোর্টফোলিও দেখছি যারা বের হয়েছে, যারা আজকে এখন লং টার্ম বিনিয়োগকারী, তারা তারা কেমনে বেঁচে গেল। কিন্তু আপনারা দেখেন না এটা। আমরা কেন দেখি নাই, আপনারা কেন দেখেন নাই? কারণ আমরা ব্যস্ত ছিলাম হচ্ছে কোন বিনিয়োগকারীরা আত্মহত্যা করছে পেপারে। আমরা পেপারে ওইটা দেখে ব্যস্ত ছিলাম যে কোন বিনিয়োগকারীরা আত্মহত্যা করছে। এইটা এইটা দেখে আমরা নিজেদের মাথায় একটা ন্যারেটিভ বানিয়েছি যে শেয়ার বাজারে ঢুকলে আত্মহত্যা করতে হবে। কিন্তু ওই বিনিয়োগকারীটা কেন আত্মহত্যা করছে এটা কিন্তু আমরা পড়ি। ও কি আদৌ বুঝে ঢুকছে নাকি না বুঝে ঢুকছে, ওর কি প্রয়োজন ছিল যে তার মায়ের গহনা বিক্রি করে শেয়ার বাজারে আসার? ওকে, সো এই যে দেখেন, আপনি যদি ক্র্যাশে আপ ট্রেন্ডে ঢুকেন তাহলে কিন্তু আপনার লস হবেই। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন যে এখানে লাভ করছে কারা? আছে, লাভ করছে যারা হচ্ছে ক্র্যাশের পরে কিনছে,
যখন ক্র্যাশটা ভেঙে গেছে, যখন বাজার থেকে সাধারণ বিনিয়োগকারীরা বের হয়ে গেছে, তখন কিছু মানুষ আসছে যারা তাদের ভালো শেয়ার গুলা ভালো দামে পাইছে। যেমন আমি আপনাকে বলি, চিন্তা করে দেখেন মার্কেট যখন 2013-তে 2013-তে দেখেন আপনি মার্কেট 3000-এ নেমে গেছে। এই সময় কিন্তু মানুষ কি করছে, মানে যারা বুঝে, যেসব বিনিয়োগকারীরা বুঝে, এরকম অনেক বিনিয়োগকারী আছে, আমার পরিচিত বিনিয়োগকারী আছে, তারা এই জায়গাটাতে ঢুকছে মার্কেটে। তারা ভালো ভালো শেয়ার গুলো কম দামে কিনে নিছে, যেগুলো আপনি বিক্রি করে গেছেন। এবং তারা জানে যে আবার মার্কেট একটা বুল সাইকেল শুরু হবে কোনো না কোনো দিন, হয়তো 5 বছর পর, হয়তো 10 বছর পর। এবং পরবর্তীতে ওরা এই বুল সাইকেলটা পাইছে। এটা 2019-এ একটা পাইছে ওরা, 2023-এ একটা পাইছে। দ্যাটস ওয়্যার দ্য গেম ইজ, যে আপনি ডেটাকে কতটুকু ইন্টারপ্রিট করতে পারতেছেন, আপনি ডেটাটাকে কতটুকু এক্সপ্লেইন করতে পারতেছেন। বিষয়টা বুঝছেন? বাংলাদেশের শেয়ার বাজার কিন্তু ভালোই করছে। এখন আপনি বলতে পারেন ভাই এগুলো ফালতু কথা, কোনো কিছুই ভালো করে নাই। অনেস্টলি আমি আপনাকে একটা কথা বলি, ডেটা কিন্তু ডিফারেন্ট কথা বলে। মানুষ মিথ্যা কথা বলে, ডেটা কখনো মিথ্যা কথা বলে না। ডেটা কখনো মিথ্যা কথা বলে না, মানুষ মিথ্যা কথা বলে। আপনি মানুষের কথাই ডিসিশন নিচ্ছেন, মানুষ বলতেছেন ভালো করে নাই, বাট ডেটা বলতেছে কি দেখেন, 2001 থেকে যদি শুরু করেন আপনি, মার্কেট ছিল 1000 পয়েন্টের নিচে, ঠিক আছে? এখনো যদি আমি দেখি 4-5 হাজার পয়েন্ট। হ্যাঁ, আমাদের দেশের একটু মানে টালমাটাল অবস্থা ছিল বলে বাড়ে নাই, বাট এটা তো মানে অ্যাটলিস্ট 20 বছরে 4-5 গুণ হয়েছে। আমরা তো 1000 থেকে শুরু করছিলাম, রাইট? এখন আপনি বলতে পারেন তো আমারটা কেন হলো না, আমার পোর্টফোলিওতে তো কিছুই বাড়লো না। কারণ আপনার পোর্টফোলিও, আপনি পোর্টফোলিও বানাইতে জানেন না, আপনি খারাপ শেয়ারের পোর্টফোলিও বানাইছেন। ভালো শেয়ারগুলো ভালো রিটার্ন দিয়ে গেছে, এন্ড দিস ইজ প্রুভেন। ভালো শেয়ারের ডাটা আমাদের কাছে আছে, ভালো শেয়ারগুলো ভালো রিটার্ন দিয়ে গেছে। তো আমি যদি একটু সামনের দিকে যাই, যে প্যারামিটার কি এই আপনি মেজার করতে পারবেন যে এটা এই এই বাজারটা কি মানে ভালো কিনা খারাপ? আহ, যেটা আমরা বলি যে এটা এখন কি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড, হ্যাঁ, সে প্যারামিটার বোঝানোর মতো ডেটাও আছে। এই যে চলেন, এটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের হিস্টোরিক্যাল পি রেশিও। এটা আমার ডেটা না, ওটা ডেটা সোর্স নিচে দিয়ে দিছি, এটা ইন্টারন্যাশনাল। আপনি একটা জিনিস দেখেন, পি রেশিও, মার্কেটে আমরা বলি হচ্ছে পি রেশিও। পি রেশিও দিয়ে আমরা কি বুঝি, যে প্রাইস কতটুকু ওভার ভ্যালু আর্নিংস এর তুলনায়। এখন একটা জিনিস দেখেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দেখেন 1996 পরে পি রেশিও 10-এর নিচে ছিল, এই যে দেখেন অনেক কমে গেছে 2002-3-এ। হ্যাঁ, 2005-এর দিকে পি রেশিওটা বাড়ছে। সো আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে আমাদের অ্যাভারেজ পি রেশিও 10 থেকে 15-এর মধ্যে। হুট করে 2011-তে দেখেন পি রেশিওটা 25-এর উপর চলে গেছে। এইটা দেখে যারা অ্যাটলিস্ট লজিক্যাল বিনিয়োগকারী, তারাই তো বুঝতে পারবে যে মার্কেটের পি 25-এর উপর চলে যাওয়া মানে কি। মার্কেটের পি 25-এর উপর চলে যাওয়া মানে হচ্ছে মার্কেট অলরেডি ওভার ভ্যালুড হয়ে গেছে। এই পি রেশিও কখনো আমরা দেখি নাই, এর আগেও কোনোদিন দেখি নাই। আপনি নিজেই চিন্তা করে দেখেন, 2010-এর আগে আপনি এই পি রেশিও বিগত 10 বছরে কোনদিন দেখছেন? দেখেন নাই। স্টেডিলি যদি বাড়তো তাহলে একটা কথা, হুট করে 1 বছরের মাথায় পি রেশিও দেখেন 25 থেকে 30, 30 থেকে 35-এ চলে গেছে। হ্যাঁ, কিন্তু বিনিয়োগকারীদের মাথায় এটা ছিল না, কারণ কি তারা চোখ বন্ধ করে তো ওই যে বন্ধুর কথায় লোভে পড়ে লাফালাফি করতেছিলাম যে কিভাবে 3 লাখকে 3 কোটি বানাতে হয়। কিন্তু যারা ডাটাটা অ্যানালাইজ করতে পারছে, তারা বুঝতে পারছে যে এই মার্কেট পড়বে, কারণ এই পি রেশিওটা সাস্টেনেবল না। একটা মার্কেট যার পি রেশিও বিগত 15 বছরে, 15-20 বছরে যার পি রেশিও কোনোদিন 15 থেকে 20 পার হয় নাই গ্রোথের সাথে, ঠিক আছে? এমন কি হলো 1 বছরে যে পি রেশিও এখানে 25-এর উপরে, 25 থেকে 30-এ চলে গেছে। ওকে ফাইন, ঠিক ঠিক এই পি রেশিওটা নিচে নেমে আসছে, মার্কেট ওভার ভ্যালুয়েশন থেকে আন্ডার ভ্যালুড পজিশনে চলে গেছে। হ্যাঁ, এরপরে মার্কেট দেখেন আবার 2015-16 দিকে নির্বাচনের পরে একটু ভালো পিতে গেছে, আবার মার্কেটের পি মোটামুটি আর বাড়ে নাই। 2020-এ করোনার কারণে ধস নামছে, আবার এরপরে একটা উঠছে। তো 2022-এ মার্কেটের পি যে হঠাৎ করে 20-এ চলে গেল আবার 1 বছরের মাথায়, এটাও কিন্তু একটা বুল রান ছিল। তো আবার ম্যাক্সিমাম ইনভেস্টররা আসছে কিন্তু এখানে, কিন্তু আসা উচিত ছিল আসলে এখানে। আমি এখানে দুইটা জিনিস মার্ক করছি, দেখেন, ওভার ভ্যালুয়েশন, আন্ডার ভ্যালুয়েশন। ওভার ভ্যালুয়েশন হচ্ছে আপনার লালটা দিয়ে আর নীলটা দিয়ে, আর আন্ডার ভ্যালুয়েশন পজিশন গুলো দেখেন যেগুলো নিচে ছিল। মানুষ আন্ডার ভ্যালুয়েশন বিনিয়োগ করে না, আন্ডার ভ্যালুড পজিশন গুলোতে বিনিয়োগ করে না। আন্ডার ভ্যালুড পজিশনে যদি আপনি বিনিয়োগ করতেন, আপনি এই পুরো বুল রানটা থেকে বের হতে পারতেন। কারণ স্টক মার্কেটের গেম একটাই, ওয়ারেন বাফেট থেকে শুরু করে পৃথিবীর সব বিনিয়োগকারী এক কথাই বলে, একটাই গেম। গেমটা কি? বাই লো, সেল হাই। মনে রাখবেন, বাই লো, সেল হাই।
কমে কিনো বেশিতে বেচো, কমে কিনো বেশিতে বেচো। আমরা করি ঠিক উল্টাটা, বেশিতে কিনি কমে বেচি। কারণটা কি? কারণ আমরা বুঝি না আসলে কোনটা কম কোনটা বেশি, আমরা কিছুই বুঝি না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে এই যে মার্কেটের পি পি রেশিও অনেক কত মানুষ বুঝে, আসলে বুঝেন। আমাদের নিজেদের কোর্স আছে, আমাদের নিজেদের কোর্সে আমরা প্রায় এখন পর্যন্ত 800 স্টুডেন্টকে মানে অলরেডি পড়াই ফেলছি। আমাদের অলরেডি 20 নম্বর ব্যাচ চলে, প্রতি ব্যাচে 30 35 40 জন স্টুডেন্ট আমরা পড়াই। হ্যাঁ, সো ওখানে অনেকে আমাদেরকে কিছুক্ষণ আগে একজন আমাদের কমিউনিটির মেম্বার আমাদের কোর্সের, উনি সিঙ্গাপুর থেকে ফোন দিয়ে আমাদেরকে বললো, ভাই মানে আমি আগে কিচ্ছুই জানতাম না। উনি 2010 সালে টাকা হারালো। উনি বললো, ভাই আমি কিছুই জানতাম না, এত কিছু যে দেখতে হয় এবং এগুলো যে আসলে কাজ করে এই জিনিসটা আমার কোনোদিন মাথায় আসে নাই। কারণ এগুলো আমাদের কেউ ভেঙে বলে নাই। আপনারা এবং আপনাদের মতো, যেমন উনি বললো আপনারা আছেন, তারপর মার্কেটে আরো অনেকে আছে, ইউটিউবে আস্তে আস্তে ভিডিও দিচ্ছে মানুষজন, রফিক ভাই কথা বললেন, ওই যে ওদের কারণে আমরা আসলে আস্তে বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি ডেটা কথা বলে, ইনফরমেশন কথা বলে। মানুষের মুখ মিথ্যা কথা বলতে পারে, বাট ডেটা কোনোদিন মিথ্যা কথা বলবে না। এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যেটা নামছে সেটা উঠবে, এটা একটা সময়ের ব্যাপার। এখন দেখেন 2025 এসে আপনি একটু এই জায়গাটা খেয়াল করেন, দেখছেন ইতিহাসের বিগত 20 বছরের সবচেয়ে লোয়েস্ট পজিশন আছে মার্কেট এখন, সবচেয়ে লোয়েস্ট। কেন আমি বলতেছি না, এটা পি রেশিও বলতেছে। আপনি দেখেন বিগত 20 বছরে পি রেশিও, মানে 2004-এর পরে পি রেশিও কোনোদিন 10-এর নিচে নামে না মার্কেটের পি, দেখছেন লোয়েস্ট গুলাও কিন্তু ওই যে নীল দাগটার উপরে, 10-এর উপরে। কিন্তু এখন 2025-এ এসে দেখেন আস্তে আস্তে নেমে গেছে। তার মানে মার্কেট এখন সবচাইতে লোয়েস্ট পজিশনে। কি কারণে হইতে পারে? অনেক কারণে হইতে পারে। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে হইতে পারে, মানুষের অর্থনৈতিক পরিস্থিতির কারণে হইতে পারে। কিন্তু আমি একটা কথা বলবো যে আমি হিস্ট্রি এবং ডাটার উপর বিশ্বাস করি। আমি হিস্ট্রি এবং ডাটার উপর বিশ্বাস করি, আমি ইমোশনে বিশ্বাস করি না। এই ইমোশনে যারা বিশ্বাস করে তারা কোনদিন ইনভেস্টিং করতে পারবে না। আমি ডাটার উপর বিশ্বাস করি। ডেটা আমাকে কি বলতেছে, হিস্ট্রি আমাকে কি বলতেছে, যেটা নামছে সেটা উঠবে, সময়ের ব্যাপার। হয়তো একটা জিনিস উঠতে 3 বছর সময় লাগছে গতবার, এবার 5 বছর সময় লাগবে, বাট যেটা নামছে সেটা উঠবে। ওকে, পিই রেশিও, প্রাইস টু আর্নিংস রেশিও, যেটা নামছে সেটা উঠবে, একদম বেসিক জিনিস। ওকে, দেখেন বাংলাদেশের পি রেশিও একদম লোয়েস্ট এখন। বাংলাদেশের মার্কেট ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার ভ্যালুড মার্কেট এখন পৃথিবীতে। এটা আমার কথা না, মর্গান স্ট্যানলির কথা। মর্গান স্ট্যানলি পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ব্যাংক, ওরা বলতেছে বাংলাদেশের কিছু রাজনৈতিক ফ্যাক্টরের কারণে এখন, হ্যাঁ, বাংলাদেশের পি রেশিও এখন সবচেয়ে লোয়েস্টে। বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার ভ্যালুড শেয়ার বাজার। এই বাজারে অনেক সমস্যা আছে, এক্সকিউজ মি, এই বাজারে অনেক সমস্যা আছে, কিন্তু এই সমস্যা কারণে যে ভালো শেয়ার গুলো আপনাকে রিটার্ন দেয় না, এই কথাটা সম্পূর্ণ ভুল। আমি একটু সামনের দিকে যাই, আপনাদেরকে একটা মজার তথ্য দেখাই। এই রিসার্চটা করেছে সজীব হোসাইন সিএফএ নামের একজন স্যার, উনি একজন প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, ওনার থেকে আমি নিয়েছি। উনি এখন থাকে না দেশে, উনি মানে কানাডা চলে গেছে। উনি বললো বাংলাদেশের মানে ওনার কথা অনুযায়ী উনি যেটা বললো যে মানে ওনার ইয়াতে, যে বাংলাদেশের শেয়ার বাজার আসলে মানুষের কথায় চলে। বললেন কিরকম? বলে কি, উনি বলছে গুগলের সার্চ, উনি কি করছে, গুগলের সার্চের ইন্ডেক্সের সাথে ডিসেক্স এর ইন্ডেক্সটা মিলাইছে, যে কখন মানুষ গুগলে বেশি বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে সার্চ করে আর কখন শেয়ার বাজারের ইন্ডেক্সটা থাকে। আপনি দেখেন নীল লাইন, যেটা নীল লাইনটা হচ্ছে গুগলের সার্চ, আর হলুদ লাইনটা হচ্ছে ডিসেক্স এর সার্চ, মানে ডিসেক্স এর পয়েন্ট। একটা জিনিস দেখেন, মানুষ ওই যে 2010 সালে এত লোভে পড়ছে শেয়ার বাজার নিয়ে, মানুষ দেখেন গুগলে শেয়ার বাজার নিয়ে সার্চ করা, এই ডাটাটা কোথায় উঠে গেছে দেখেন। প্রচুর মানুষ গুগলে সার্চ করতেছে শেয়ার বাজার নিয়ে, মানে শেয়ার বাজার নিয়ে মানুষ আগ্রহী। হ্যাঁ, কারণ কি, ওই যে তখনই শেয়ার বাজার আপে। কিন্তু যখন শেয়ার বাজার ডাউনে তখন কেউ সার্চ করে না, তখন সার্চ করা কমায় দেয়। বিষয়টা আসলে কি, কারণটা কি? সিম্পল। কারণ ওই যে মানুষ কখন সার্চ করে, যখন মানুষজন কোন একটা জিনিস নিয়ে হাইপ সৃষ্টি করে। যেমন আমি আপনার একটা কথা বলি, আমি যদি কালকে বলি যে ধরেন আমি একটা রিউমার ছড়াইলাম, আমি একটা রিউমার, রিউমার মানে হচ্ছে ধরেন বুঝতেছেনই তো, যে আমি একটা মানে ভুল তথ্য ছড়াইলাম যে কালকে আহ মেসি আসবে বাংলাদেশে। হ্যাঁ, আপনারা সবাই আজকে রাতে গিয়ে কি করবেন, আমার যদি ইনফ্লুয়েন্সিং পাওয়ার থাকে, আমি যদি ছড়াইতে পারি এটা ঠিক মতো, আপনারা সবাই আজকে রাতে গিয়ে সার্চ করবেন গুগলে মেসি কি বাংলাদেশ, মেসি ইন বাংলাদেশ, মেসি ইন বাংলাদেশ ওয়েন, মেসি ইন বাংলাদেশ। তার মানে গুগলে হঠাৎ করে বাংলাদেশে মেসির নামটা উপরে উঠে যাবে। সিম্পল। কিন্তু এটা একটা রিউমার, আমি ইচ্ছা করে এটা ছড়াইছি।
ঠিক সেম ভাবে 2010 সালেও কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারে একটা রিউমার ছড়ানো হয় যে শেয়ার বাজারে টাকা ঢুকাইলেই সোনার হরিণ। তখন মানুষজন এটা ইচ্ছা করে মানুষের মধ্যে ঢুকানো হয়েছে যাতে মানুষজন এটাতে আটকে যায়। এই জন্য মানুষজন তাড়াতাড়ি গিয়ে গুগল এবং সব জায়গায় সার্চ করা শুরু করছে শেয়ার বাজার, শেয়ার বাজার, শেয়ার বাজার, হাউ টু মেক মানি ইন শেয়ার বাজার, হাউ টু টার্ন 1 লাখ টাকা ইনটু 10 লাখ টাকা ইন বাংলাদেশ শেয়ার বাজার। কোনো ফান্ডামেন্টালস, কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস কিচ্ছু মানুষ দেখে নাই। এন্ড এটা খুবই মানে এখন আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে আসলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আপনি করতে পারতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে এই শেয়ার বাজার এখন বাবেলে। সিম্পল। ওকে, সো এই জিনিসটা আমি দেখাতে চাইছি আপনাদেরকে। এটা এই পার্টটা কেন দেখাইছি, কারণ দেখানোর জন্য যে মানুষের কৌতূহল কখন বাড়ে। এখন দেখেন মানুষের কৌতূহল একদম নিচে, শেয়ার বাজার নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এখন যদি শেয়ার বাজার অরিজিনালি সোনার হরিণও দেয়, মানুষের মাথা ব্যথা নেই। এই যে দেখেন 2025 সালে দেখেন নীল রঙের যে কার্ভটা, মানে গুগলের যে কার্ভটা, এটা একদম ডাউনে, কারণ এখন কেউ শেয়ার বাজার নিয়ে ইন্টারেস্টেড না। দিস ইজ দ্য টাইম শেয়ার বাজারকে নিয়ে ইন্টারেস্ট হওয়ার, কারণ এখন সবচেয়ে লোয়েস্টে, কারণ এই লোয়েস্টটা একদিন হাইয়েস্ট দিবে, কিন্তু মানুষগুলো আবার ফেরত আসবে। আবার দেখবেন এই ইতিহাসটা আবার পুনরাবৃত্তি হবে, যখন হাইয়েস্ট হবে তখন মানুষজন আবার দেখবেন কৌতূহল বাড়ছে। ওকে, আপনি আমি যদি একটু কিছু বিষয় নিয়ে কথা বলি, যে মার্কেট ক্র্যাশ নিয়ে কিছু কথা বলি। আপনি শুধু মনে করেন, আমরা শুধু মনে করি বাংলাদেশের মার্কেটই ক্র্যাশ করে, আর কোনো দেশের মার্কেট ক্র্যাশ করে না। এটা ভুল কথা। প্রতিটা মার্কেটের একটা সাইকেল থাকে। আমেরিকার মার্কেটও ক্র্যাশ করছে, ইন্ডিয়ার মার্কেটও ক্র্যাশ করছে, জাপানের মার্কেটও ক্র্যাশ করছে, চায়নার মার্কেটও ক্র্যাশ করে। এখন আপনি বলতে পারেন যে ভাই চায়না ইন্ডিয়ার সাথে তুলনা কেন করতেছেন? কারণ করতেছি, আপনারা তো বলেন, আমরা তো বলি কি ওই মার্কেট গুলাই ভালো, ওগুলাতে স্টক মার্কেট ভালো, ওখানে ওইসব দেশে স্টকে বিনিয়োগ করে লাভ আছে, আমাদের দেশে স্টকে বিনিয়োগ করে লাভ নেই। ঠিক আছে, কিন্তু ওদের দেশের মার্কেটও যে কিভাবে ক্র্যাশ করে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনারা তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশের প্রবলেম মার্কেট চেয়ে বেশি হচ্ছে বিনিয়োগকারী, আমরা নিজেরাই। কারণ আমাদের কোনো শিক্ষা নাই, বিনিয়োগ শিক্ষা না থাকার কারণে আমাদের এই প্রবলেমটা হয়। তো এখানে মার্কেটের ফ্যাক্ট হচ্ছে কি, কিছু মার্কেটের আপনার যে মার্কেট ক্র্যাশ কোনো ফেলিয়ার না। মার্কেট ক্র্যাশ একটা স্বাভাবিক জিনিস। মার্কেটের সিস্টেমই হচ্ছে সাইকেলে চলা। মার্কেট সবসময় উপরের দিকে যাবে না, মার্কেট নিচে নামবে উপরে যাবে, নিচে নামবে উপরে যাবে। আমাদের যেরকম হার্টবিট উপরে যাবে নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে, আমাদের হার্টবিট যারা দেখেন আমরা হসপিটালে একটা সাইকেলে চলে, আমাদের জীবনটা একটা সাইকেলে চলে। মাঝে মধ্যে মানুষের জীবন উত্থান থাকে, মাঝে মধ্যে পতন থাকে, মার্কেটও সেম। ওকে, যেমন আমি আপনাকে ছোট কিছু জিনিস দেখাইতে চাই। হ্যাঁ, আপনাদেরকে কিছু ডেটা দেখাই। হ্যাঁ, যে আসলে মানে অ্যাকচুয়ালি কিভাবে কি হয় না হয়। ওকে, সো একটা জিনিস দেখেন, আমি একটু ইয়াহু ফাইন্যান্সে যাবো। হ্যাঁ, ইয়াহু ফাইন্যান্স, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আমার কোনো বানানো ডাটা না। মানে আপনি মনে করতে পারেন এগুলো জিয়া ভাইয়ের বানানো ডেটা। আমি ইয়াহু ফাইন্যান্স থেকে নর্মালি দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো আমার কোনো বানানো ডেটা না। আমি প্রথমে একটু আমেরিকার মার্কেটটা দেখতে চাই। ওকে, এটা হচ্ছে ন্যাসডেকের ইন্ডেক্স। আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাইতে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাসডেকের ইন্ডেক্স। হ্যাঁ, ওইটা হচ্ছে তাদের ইন্ডেক্স। আপনি দেখতেছেন যে তাদের ইন্ডেক্স এখন অনেক ভালো করছে। হ্যাঁ, প্রায় কোথা থেকে, মানে 1985-এ 322 থেকে আজকে 23,000-এ। ওদের দেশের মার্কেট ভালো করছে, কিন্তু ওদের দেশের মার্কেট যে মানে আমেরিকার মার্কেট যে পরিমাণ ক্র্যাশ গুলা করছে, হ্যাঁ, সেগুলো আপনি সার্ভাইভ করতে পারতেন না। ঠিক আছে, যেমন আমি আপনাকে একটা ছোট্ট জিনিস দেখাই। ঠিক আছে, ওদের মার্কেটে 2000 দেখেন, ঠিক 1999 সালে তাদের এই ন্যাসড্যাকটা ছিল 2400-তে, এবং এটা 2000-এর মধ্যে, এটা কিন্তু তখন কিন্তু তাদের দেশে কিন্তু একটা শেয়ার ম্যানিপুলেশন হয়েছিল আমেরিকার বাজারে। এটা একটা বাবেল, আমেরিকার বাজারে এটাকে .com বাবেল বলে। আমাদের দেশে যেরকম বাবেল হয়েছে, ওদের দেশে একটা বাবেল হয়েছে। আপনি দেখেন এটা 4000-এ চলে গেছে। ঠিক 2001 সালে দেখেন 4000 থেকে নেমে কোথায় আসছে, দেখেন 2000-এ নেমে আসছে, দেখেন 1900-তে নেমে আসছে 1 বছরের মাথায়। ওদের দেশের মার্কেটে কি ক্র্যাশ হয় নাই? হয়েছে, কিন্তু হয়েছে। আমরা যে বলি আমাদের দেশেরটা শুধু পরে, ওদের দেশটা পরে না, ওদের দেশটা পড়ছে। হ্যাঁ, তখনও কিন্তু অ্যাপেল, মাইক্রোসফট এগুলো সবগুলো ছিল ওখানে। ওদের দেশের মার্কেটে .com বাবেলটা হয়েছে। হ্যাঁ, .com বাবেল যে হইলো, একটা জিনিস দেখেন, ওদের দেশে বিনিয়োগকারীরা কিন্তু জানতো যে একটা সমস্যা না, এটা ঘুরে দাঁড়াবে, এগুলো কোনো বড় কিছু না। এই জন্য তাদের দেশে আপনি কখনো শুনবেন না যে যখন মার্কেট ক্র্যাশ হয়েছে তারা কি আত্মহত্যা করা শুরু করছে। আত্মহত্যা কিন্তু করা উচিত। এই যে দেখেন, আপনি হিসাবে দেখতে গেলে মার্কেট দেখেন 5,000 পয়েন্ট থেকে, মার্চের 10 তারিখ 2000 সালে মার্কেট ছিল 5,000 পয়েন্টে। এটা 2002 সালে কোথায় আসছে দেখেন 1500 পয়েন্টে, 2 বছরের মাথায়। আমাদের তো অর্ধেক হয়, ওদের তো 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে, 5,000 থেকে 1500 চলে আসছে। এন্ড এখন বলতে পারেন ঠিক আছে, ওদের দেশে মার্কেট নামলে আবার উপরে উঠে,
দেখেন ওই যে 5,000 পয়েন্টের যে হাইয়েস্ট, ওইটা ওদের ভাঙতে কত সময় লাগছে দেখেন। নেক্সট 5,000 পয়েন্টে গেছে কখন মার্কেট, এই যে দেখেন 2015 সালে। তার মানে দেখেন ওই যে পড়া পড়ছে মার্কেট, এখান থেকে 2001 থেকে শুরু করে 2015 পর্যন্ত, এই 15 বছর সময় লাগছে এই মার্কেটটা উপরে উঠতে তাদের। 15 বছর। আমরা 15 দিনের অধৈর্য হয়ে যায় যে বাংলাদেশের মার্কেট উঠতেছে না কেন, হ্যান হয়েছে কেন, ত্যান হয়েছে কেন। ওদের মার্কেট দেখেন, দেখছেন 15 বছর। আমার এটা তো আমার কথা না, এগুলো তো আমার বানানোর ডেটা না, গুগলের ডেটা। দেখেন 15 বছর, মানে 2015 সালের লাস্ট নেক্সট ওদের মার্কেট 5,000 গেছে। এরপর থেকে উঠছে ঠিক। হ্যাঁ, এরপর থেকে ওদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, আমেরিকার উঠছে। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেন, এরপরেও 2021 সালে কিন্তু আমেরিকা থেকে অনেক বড় একটা ক্র্যাশ হয়েছে এই কিছুদিন আগে। আপনারা যারা আমেরিকার মার্কেটকে বলেন ভালো বলেন, দেখেন 15,000 থেকে মার্কেট 15,000 থেকে নেমে আসছে হচ্ছে আপনার 10,000, 50% ডাউন। ঠিক আছে, এরপর আবার উঠছে। সো যারা বলে যে শুধুমাত্র বাংলাদেশে ইন্ডেক্স হাফ হয়ে যায়, অন্য কোনো দেশে ইন্ডেক্স হাফ হয় না, ভাই ইমোশনাল কথাবার্তা থেকে বের হয়ে ডেটাতে আসেন। হ্যাঁ, আপনি যে ক্লেম গুলো করতেছেন সেগুলো ডেটা নিয়ে কথা বলেন। ডেটা কি বলে দেখেন। আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, যেমন আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় আহ মানে মার্কেট হচ্ছে চায়নার মার্কেট। চায়নাতে বিজনেস মানে সব, আলিবাবা, তারপরে যে টেনসেন্ট, টিকটক, এগুলো সব চায়না। আপনি আপনি যদি চায়নার ইন্ডেক্সটা দেখেন, আমরা যে শুধু বাংলাদেশ থেকে গালাগালি করি, চায়নার ইন্ডেক্সটা দেখেন, সাংহাই ইন্ডেক্স, এসএসসি কম্পোজিট যেটাকে বলে সাংহাই ইন্ডেক্স। সাংহাই ইন্ডেক্সের অবস্থা দেখেন লং টার্মে, এটা সাংহাই ইন্ডেক্স, আমার বানানো কিছু না। হ্যাঁ দেখেন 2008 সালে ওদের যে সাংহাই ইন্ডেক্স একটা বাবেল হয়েছে। হ্যাঁ, 2000 থেকে ইন্ডেক্স চলে গেছে ডিরেক্টলি কততে দেখেন, 5,000-এ। ওখান থেকে 2008 সালে কিন্তু ওই যে যেটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ওখান থেকে কিন্তু আপনি একটা জিনিস দেখেন, ওখান থেকে ইন্ডেক্স এই 6,000, এই 5,000-6,000 পয়েন্ট থেকে ইন্ডেক্স নেমে আসছে 1900-তে, এক বছরের মাথায়। এরপরে আর কোনোদিন চায়নার ইন্ডেক্স এই 6,000 পয়েন্টে যায় না। দেখেন হাইয়েস্ট তাও 2015 সালে 4,000-এ উঠছে, আবার কিন্তু ক্র্যাশ হয়েছে 4,000 থেকে আবার নেমে আসছে 2,000-এ। দেখেন এখানে দেখতে পাচ্ছি আমি, এই যে দেখেন 14-তে 4,000, দেখা যাচ্ছে না কেন, এই যে 14-তে 4,000 দেখেন গেছে, এরপরে 16-তে 2,000-এ নেমে আসছে। এটা চায়নার ইন্ডেক্সের অবস্থা। ওকে, সো সব জায়গায় ক্র্যাশ। এখন পর্যন্ত চায়নার ইন্ডেক্স ওই ইয়াটা ক্রস করতে পারে না দেখেন, মানে যেটা ওই যে ওদের 2008 সালে যেখানে উঠছিল 6,000 পয়েন্টে, ওইটা এখন পর্যন্ত ক্রস করতে পারে না। আমরা যে বাংলাদেশ কিন্তু স্লোলি, কিন্তু আপনি যদি লং টার্ম গ্রোথ দেখেন, যেমন 2000 সালে ছিল কিন্তু 1,600, এখন কিন্তু 4,000। আস্তে আস্তে কিন্তু গ্রো হচ্ছে, বাট ক্র্যাশ আছে। পৃথিবীর এত বড় বড় এত শক্তিশালী অর্থনীতি, এত শক্তিশালী অর্থনীতির দেশগুলোতেও যদি মার্কেটের ক্র্যাশ থাকে, হ্যাঁ আমাদের দেশ তো ক্ষুদ্র একটা দেশ, আমাদের দেশে কেন ক্র্যাশ থাকবে? এন্ড ক্র্যাশটা ইজ এন অপরচুনিটি। ক্র্যাশ ইজ এন অপরচুনিটি। আপনি দেখেন প্রতিটা ক্র্যাশে যদি মানে ক্র্যাশে যদি আপনি কিনতে পারতেন, তাহলে কিন্তু আপনি হাই পয়েন্টে বিক্রি করতে পারতেন। সিম্পল একটা হিসাব। যেমন আমি আপনাদেরকে যে আমি যে জিনিসটা দেখাতে চালাম, হ্যাঁ এটাই, যে ক্র্যাশ ইজ নট আ থিং। এখন কথা হচ্ছে আপনি মার্কেট যদি ডাউন থাকে, ঠিক আছে, যে তাহলে আমাদের কি করা উচিত, মানে আপনি যদি চিন্তা করেন যে মার্কেট ডাউন, তাহলে আমাদের কি করা উচিত। ওকে, সো আমি আপনাকে একটা কথা বলি, মার্কেট যদি ডাউন থাকে 3টা কাজ আমি পার্সোনালি করি। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমি রিসার্চ করি, প্রচুর রিসার্চ করি যে ডেটা কি বলতেছে, মার্কেট কোন দিকে যেতে পারে। হ্যাঁ, যেমন আমার কাছে আমার রিসার্চ অনুযায়ী যে ডেটা দেখালাম আমি, আমার কাছে মনে হচ্ছে এখন বললাম তো বিগত 20 বছরের সবচেয়ে লোয়েস্ট পজিশনে আছে বাংলাদেশের স্টক মার্কেট। হয়তো সময় লাগতে পারে 1 বছর 2 বছর, হয়তো আগামী বছর হইতে পারে, বাট এখান থেকে মার্কেট অনেক বড় একটা বুল রান নিবে। তো যারা স্টিল নট ইনভেস্টিং, বুঝে শুনে যারা এখনো ইনভেস্ট করতেছেন না, তারা কখন করবেন? আমি বলি কখন করবেন, যখন মার্কেট একদম হাইস্ট পজিশনে যাবে, যখন আবার সবাই লোভে পড়বে, তখনও আপনারা আসবেন। তারপর আবার যখন ক্র্যাশ হবে তখন আপনারা বলবেন বাংলাদেশের মার্কেট খারাপ। কিন্তু ডেটা কেউ দেখুন। সো রিসার্চ করতে হবে, রিসার্চ এবং ফান্ডামেন্টাল কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে একটা ডেটাকে আমি বুঝতে পারবো যে দিস ইজ দ্য থিং। এটা এই কাজটা যদি করতে না পারেন, তাহলে মানে আপনার মার্কেটে আসার দরকার নেই। আপনি
নর্মাল কাজ আপনারা কাজই করতে পারেন, বাট স্টক ইনভেস্টিং ইজ নট ফর ইউ। সেকেন্ড হচ্ছে আপনি ধরেন রিসার্চ করলেন, আপনাকে যে কাজটা করতে হবে মিনিমাম প্রাইসে ভালো শেয়ার গুলো কিনতে থাকতে হবে, অ্যাকুমুলেট করতে থাকতে হবে, যাতে যে কোনো সময় যদি বুল রান আসে আপনার এই ভ্যালু গুলো যাতে স্কাই রকেট করে। আর থার্ড যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে সবসময় লং টার্ম অপরচুনিটির জন্য ক্যাশ সাইডে রাখবেন। আমাদের কমিউনিটিতে অনেকে আছে, আমাদের যারা স্টুডেন্ট, তারা আমাদের থেকে মাঝে মাঝে কিভাবে কি করবো, মানে মানে আমাকে অনেকে বলছে, ভাই আমি একটা ভালো শেয়ার পাইছি, আপনাদের অ্যানালাইসিস শিখে আমার কাছে মনে হচ্ছে এটা ভালো শেয়ার, আমি সব টাকা এটাতে ঢুকাই দিতে চাই। আমরা ওনাকে বলি, ভাই না, সবসময় হাতে ক্যাশ রাখবেন। আপনার যদি 5 লাখ টাকা ঢুকাইতে ইচ্ছা করে আপনি 3 লাখ টাকা ঢুকান, সমস্যা নেই, 2 লাখ টাকা হাতে ক্যাশ রাখেন, কারণ যাতে পরবর্তীতে আরেকটু কিছু যদি আসে, আরেকটু ভালো অপরচুনিটি আসলে আপনি যাতে ওটা নিতে পারেন। এন্ড দিস রিয়েলি ওয়ার্কস। হ্যাঁ, আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই, কোশ্চেন আনসার সেশনে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস দেখাই। আমার একটা ছোট্ট অ্যানালাইসিস দেখায়। অনেকেই বলতেছেন যে এটা সম্ভব না, যে আমি কিভাবে বুঝবো যেটা ভালো ছিল নাকি খারাপ। হ্যাঁ, কোম্পানি ভালো হোক বাট ওভার ভ্যালুয়েশনে যে চলে গেছে এটা বোঝা যাবে কিভাবে? এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক, ইবিএল, বাংলাদেশের একটা অনেক নামি দামি ব্যাংক, ঠিক আছে? এখন একটা জিনিস আমি আপনাকে দেখাই, এই নামি দামি ব্যাংকের 2008 থেকে 2012 সালের ডেটা, এগুলো সব আমাদের কাছে, আমাদের ডেটা আছে, আমরা যেহেতু স্টুডেন্টদেরকে পড়াই, সো আমাদের এই ডেটাগুলো লাগে। ইপিএস, কোম্পানির ইপিএস কিন্তু খুব একটা বাড়ে নাই, মানে আস্তে আস্তে বাড়তেছে, 3 টাকা থেকে 3 টাকা 45 পয়সা থেকে দেখা যাচ্ছে 5 টাকা, 5.5 টাকা, 4 টাকা, এরকম 2008 থেকে। একটা জিনিস দেখেন, শেয়ারের প্রাইস 2010 সালে, এটা মাঝখানে একটা 2010 সালে হুট করে 64 টাকা থেকে 129 টাকা হয়ে গেছে। 64 টাকা থেকে 129 টাকা, তার মানে এটা হঠাৎ করে ওভার ভ্যালুড হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে বিজনেস ফান্ডামেন্টালস কি বলে, দেখি বিজনেস ফান্ডামেন্টালস কি বলে। কই, আমার তো ইপিএস তো খুব একটা বাড়ে নাই, 5 থেকে 5 টাকা 36 পয়সা, উইচ মিনস এটা কি হয়েছে, অকারণে ওভার ভ্যালুড হয়ে গেছে, মানে বাবেল সৃষ্টি হয়েছে এখানে একটা। ওকে, পি রেশিও দেখেন, 12 ছিল পি রেশিও, এটার পি রেশিও সবসময় 17 12 এরকম ছিল, হঠাৎ করে পি রেশিও 24-এ চলে গেছে কম শেয়ার। এখন আপনি যদি 129 টাকা দিয়ে ইবিএল কিনেন, তারপর আপনি যদি চিন্তা করেন আপনি কিনছেন কিসের জন্য আমি জানি, এটা আমাকে বলে লাভ নেই, আপনি কিনছেন লোভে পড়ে, কারণ 64 টাকায় যে কিনছে সেটা 129 টাকা পেয়েছে। এখন আপনি চিন্তা করছেন 129 টাকা যদি আমি কিনি তাহলে আমি 350 টাকা পাবো। আপনি এগুলো পি রেশিও দেখেন নাই, কারণ যে পি রেশিও দেখবে, এই জায়গাটা যে দেখবে, সে বুঝতে পারবে যে ভাই এটা তো ওভার ভ্যালুড হয়ে গেছে 1 বছরের মাথায়, কারণ কোনো আর্নিংস এর কোনো ইয়া নাই, অপারেটিং প্রফিট আহামরি কোনো বাড়ে নাই, হ্যাঁ ডিভিডেন্ড কোনো আহামরি বাড়ে নাই, তো হঠাৎ করে কেন এটা ওভার ভ্যালুড হয়ে যাবে? হ্যাঁ, কিন্তু আপনি কিনছেন 129 টাকা থেকে যে 350 টাকা হয়ে যায়। এখন 129 টাকা থেকে যখন 350 টাকা হয় নাই, এটা যখন ওর অরিজিনাল দামে যখন ফেরত আসছে, 30 টাকায় যখন ফেরত আসছে, 64 টাকা 30 টাকায় যখন ফেরত আসছে, তখন আপনার টর্ন আপ নড়ছে। এখন ওই যে ওই ধাক্কায় 2010-এর ধাক্কায় 2012-তে কি হয়েছে, একদম বেশি দাম পড়ে গেছে। কেন? কারণ ওই যে পি রেশিও এখন লোয়েস্টে, পি রেশিও এখন লোয়েস্টে। এখন এখানে আমি একটা আপনাদেরকে আহ যে অ্যানালাইসিসটা দেখাবো, যে 2012 লাস্টে, এই যে এটা হচ্ছে 12 চার্ট, ঠিক আছে, 65 থেকে নেমে 12 লাস্টে শেয়ারের দাম, 2012 লাস্টে এই বিএল এর শেয়ারের দাম 30 টাকায় চলে আসছে। এইটাই হচ্ছে এন্ট্রি টাইম ছিল সবচেয়ে, দেখেন 5 বছরের মধ্যে সবচেয়ে লোয়েস্ট পজিশনে পি রেশিও, দেখেন বিগত 5 বছরের সবচেয়ে লোয়েস্ট পজিশনে পি রেশিও, এই যে দেখেন 17 8-এ, এই জায়গায় কেউ কিনবে না, 8-এ কেউ কিনবে না ভয়ে, কারণ অ্যানালাইসিস তো আমাদের, আমরা পারি না, সো 8-এ কেউ কিনবে না। এখন কাহিনী কি হয়েছে, যদি যে অ্যানালাইসিস বুঝে সে কিনবে 8-এ, সে 24-এ ছাড়ছে, 8-এ কিনছে। এখন 8-এ মানে 2012 লাস্টে শেয়ারের দাম কত ছিল, এই যে দেখেন 2012 লাস্টে ডিসেম্বরে শেয়ারের দাম নেমে আসছে 29 টাকায়, 29 30 টাকায়, 30 টাকা করে। সো আমি আজকে আপনাদের একটা প্র্যাকটিক্যাল ইয়া দেখাবো, যে আমাদের এক ভাই হামিম ভাই, আমাদের বিদ্যুৎ স্যারের যে ব্রোকারেজ হাউসের, উনি একজন ইনভেস্টর, বিদ্যুৎ স্যারের পার্সোনাল ফ্রেন্ড হয়, ঠিক আছে? সো উনি বললো যে ভাই দেখো, লং টার্মে আসলে লাভ হয় ভালো কোম্পানি, মানুষ কিনতে জানে না। আমি বললাম কিরকম, উনির সাথে কথা বললাম, তারপর উনি ওনার কিছু ডেটা আমার সাথে শেয়ার করলো। সো ওনার একটা ছোট্ট ডেটা আমি আপনাদেরকে দেখাই, এক্সেল শিটের, হামিম ভাইয়ের। হ্যাঁ, ওনার 2,60,000 টাকার ইনভেস্টমেন্ট ছিল ইবিএল এ, যেটা আমি দেখাবো বলছি। হ্যাঁ, শেয়ার প্রাইস 30 টাকা করে কিনা, কোন সালে? ওই যে 2012 সালে, যখন দাম কমছে। উনি আর একটা শেয়ারও কিনে নাই, কিছুই করে নাই, এই 2,60,000 টাকা এখানে রয়ে গেছে। 30,000 মানে 30 টাকা করে উনি শেয়ার পাইছে 2012 সালে 8,667 টাকা, এবং আর কোনো ইনভেস্টমেন্টই করে নাই।
উনি এটা করে গেছে ছিল এরকম করে ক্যাশ ডিভিডেন্ড আসছে, স্টক ডিভিডেন্ড আসছে, টোটাল স্টক ডিভিডেন্ড এসে এসে 2024 ওনার শেয়ার দাঁড়াইছে 22,000টা শেয়ার। 8,000 থেকে শুরু হয়েছে, 22,000টা শেয়ার এখন ওনার। এই যে দেখেন 22,000 শেয়ার। ওনার তো এক্সেল শিট নাই, উনি জাস্ট আমাকে ডেটাটা দিল, তখন আমরা এটা এক্সেল শিটে বসাইছি। ক্যাশ ডিভিডেন্ড পাইছে উনি। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড পাইছে 17,000, 17,000, 19,000, 20,000 প্রতি বছর। হ্যাঁ, ওনার এখন শেয়ারের দাম 30 টাকা থেকে 25 টাকা বর্তমানে। 2025 সালে অ্যাভারেজ শেয়ারের দাম ছিল বিবিএর 25 টাকা। এই 22,000 শেয়ার, 22,000 শেয়ার একটা 25 টাকা করে হইলে টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে ওনার এই 22,000 শেয়ারের ভ্যালু দাঁড়াচ্ছে দেখেন 5,65,000 টাকা। মানে 2,60,000 থেকে 5,65,000। আপনি বলতে পারেন ভাই 12 বছরে ডাবল হয়েছে, এতে আহামরি কি? ফার্স্ট হচ্ছে আহামরি এটাই যে উনি লস করে নাই। আপনি কেন লস করছেন? আপনি না বুঝে কিনছেন, পি রেশিও হাইতে, ফান্ডামেন্টালস ডিটোরিয়েটিং অবস্থায়। হ্যাঁ, আরেকটা জিনিস, উনি তো 10 বছরের টোটাল ক্যাশ ডিভিডেন্ড পাইছেন 2,81,000 টাকা। তাহলে ওইটা সহ যদি আপনি ধরেন তাহলে কি হবে দেখেন, তাহলে হবে হচ্ছে 2,81,000, 5,65,000, প্রায় 8.5 লাখ টাকা মতো। মানে ওনার 2,60,000 টাকা প্রায় 8.5 লাখ টাকা হইলো। কেন? জাস্ট উনি একটু লোভ সামলে জিনিসটা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি হোয়াটস দ্য রেশনাল বিহাইন্ড বাইং আ স্টক। চোখ বন্ধ করে শেয়ার বাজারে ঢুকে যান, বুঝতে পারছেন যে শেয়ার বাজার আসলে কি, কিভাবে ক্যালকুলেট করে, কোন কোন জিনিসগুলো দেখা লাগে। এখন উনি এই ইবিএল এর শেয়ার আর কোনোদিন বিক্রি করবেন না, আর একটা টাকা ঢুকাবেন না ইবিএল। আমি চিন্তা করলাম কোনোদিন যদি ইবিএল এর শেয়ার ওনার ধরেন আজকে থেকে 10 বছর পরে যদি 40 টাকাও হয়ে যায়, সাপোজ ধরেন কোন একটা বুল মার্কেট আসলো, আবার কোন একটা বুল মার্কেট আসতো বাংলাদেশে আগে 5 বছর পরেও, ধরেন 10,000-এর ইন্ডেক্স চলে গেল, যখন আমরা ঢুকবো, তখন যখন সবাই শেয়ার বাজার থেকে টাকা কামাবে তখনই আমরা ঢুকবো। তখন এই ফামিম ভাইয়ের মতো মানুষরা বের হয়ে যাবে। কারণ কি, তখন দেখেন ওনার যদি শেয়ারের দাম তখন 50 টাকা হয়ে যায়, তাহলে ওনার এই ভ্যালুটা হয়ে যাবে 11 লাখ টাকা, ডাবল। তখন উনি বের হয়ে যাবে, কিন্তু আমরা তখন ঢুকবো 50 টাকা করে কিনবো। বিষয়টা বুঝছেন? সো ক্র্যাশ সব মার্কেটেই হয়, ক্র্যাশ সব মার্কেটেই হয়। আপনার ইন্ডিয়ান মার্কেটেও ক্র্যাশ হয়েছে। আপনারা যদি ইন্ডিয়ান মার্কেট না দেখেন, আপনারা একটু স্ক্যাম 1992 একটা সিরিজ আছে, এটা দেখতে পারেন। ঠিক আছে, ওদের মার্কেটেও ক্র্যাশ ছিল। সো ক্র্যাশ হয়, বাট ঢুকতে হবে হচ্ছে অ্যানালাইসিস করে যে কোন টাইমে কি হয়। একটা জিনিস দেখেন যে আমাদের মার্কেট কিন্তু, আমরা বলি না যে খুব একটা রিটার্ন কিন্তু দেয় না। 2014 থেকে শুরু করে 2020 পর্যন্ত কিন্তু খুব একটা রিটার্ন দেয় না, রাইট? মানে ফ্ল্যাট ছিল প্রায়, এটা কথা সত্যি, ফ্ল্যাট ছিল। কিন্তু ভালো শেয়ার গুলো যেমন ইবিএল, একটা ভালো শেয়ার, ওনার কিনা, ওনাকে কিন্তু প্রতিনিয়ত রিটার্ন দিয়ে গেছে, রিটার্ন দিয়ে দিয়ে কিন্তু ওনার টাকা বাড়ছে। ওকে, সো ওভারঅল মার্কেট না বাড়লেও কয়েকটা ভালো শেয়ার, দে গেভ আস গুড রিটার্নস। ওকে, সো আমাদের আজকের সেশন আমার এখানেই শেষ। তো আমি একটু আমার হাতে, আমার টিম থেকে একটু জিজ্ঞেস করতে হবে আমার হাতে কয় মিনিট সময় আছে। আমার হাতে আর 15 মিনিট সময় আছে। সো আমি 15 মিনিট কিছু কোয়েশ্চেন নিব আপনাদের থেকে। সো আই থিঙ্ক কোয়েশ্চেন সেশন কি ফ্লোর কি অন করা আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা অন করতেছি। আচ্ছা, আমাদের মধ্যে যারা যারা আসলে কোশ্চেন করবেন তারা কাইন্ডলি হচ্ছে যে হ্যান্ড রেজ করবেন, আমরা ওখান থেকে কোশ্চেন গুলা নিব। জিয়া ভাইকে ধন্যবাদ। আমার জি, জি, কথা কি বলুন। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, আপনি আমার বলুন। আমার কোনো প্রশ্ন নেই, একটা মানে আপনাদের সাথে শেয়ার করা একটা বিষয় যে আপনারা যেহেতু অনেক ভালো কাজ করতেছেন, আপনারা কি এই টেকনিক্যাল ফান্ডামেন্টাল এর সাথে সাথে একটা একটা দিনের সেশনে, মানে আমাদের মনস্তাত্ত্বিক যে আমরা কাজগুলো করি, যে আমরা তো এই টোটাল বিষয়টা যে মনস্তাত্ত্বিক, এই বিষয় নিয়ে আপনার কোনো, হ্যাঁ, সাইকোলজিক্যাল ইনভেস্টিং নিয়ে কোনো কাজ করার ইচ্ছা আছে? খুব ভালো হইতো তাহলে এটা। হ্যাঁ, এটাই আমার এটা প্রশ্নটা ছিল আর এটা কি। একটা ভালো পয়েন্ট বলছেন, এটা একটা প্রশ্ন না, আপনি আমাদের একটা ভালো সাজেশন দিচ্ছেন। এটা নিয়ে কিছুদিন আগে আমাদের বিদ্যুৎ স্যারও বলছিল যে আসলে প্রবলেমটা নাম্বার ফান্ডামেন্টাল এগুলোতে না, প্রবলেমটা হচ্ছে সাইকোলজিতে। মানে মানুষের সাইকোলজিটা ঠিক করতে পারলে থিংস আর গোনা গেট ওকে। ওকে, সো আমি এই জিনিসটা অবশ্যই আমাদের যে বিদ্যুৎ স্যারকে আছে বলবো, কারণ উনি যেহেতু ওনার মার্কেটে 25 বছরের এক্সপিরিয়েন্স, সো উনি সাইকোলজি থেকে, আমি তো ডেটা নিয়ে কাজ করি, হ্যাঁ আমার তো অত বেশি এক্সপিরিয়েন্স নাই, আমি ডেটা নিয়ে কাজ করি, বাট সাইকোলজি নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে পারবে বিদ্যুৎ স্যার, কারণ উনি যেহেতু অনেক ইনভেস্টরের সাথে কথা বলেন এবং ওনার হ্যাঁ, অনেক। এটা খুবই ভালো হয়, বিশেষ করে আমি তো অবশ্যই এটা করার আগ্রহী। আর আমি সাথে হুম। ফান্ডামেন্টাল করতে আগ্রহী। এখন আকাশ ভাইয়ের নাম্বারটা আমার কাছে নেই, তাহলে খুব ভালো হতো আর কি। আচ্ছা, একটু কিছুক্ষণ পরে না, আমাদের যে টেকনিক্যাল আমাদের পার্টটা আর কি, টেকনিক্যালটা করতে আমি আগ্রহী আর কি।
হ্যাঁ, আমাদের টিমের আমার তো এখন সেশন শেষ, আমাদের টিম আপনাদের সাথে এখন বসবে, তারা আপনাদের বিভিন্ন কোয়ারি সম্পর্কে এবং আপনাদের কিভাবে হেল্প করা যায় এইসব বিষয় নিয়ে কথা বলবে। সো ওখানেই আপনাকে সমস্ত কন্ট্যাক্ট দিয়ে দেওয়া হবে। ওকে, যাই হোক, তো আজকের ক্লাস এখানেই শেষ। আই থিংক আমার সময় হয়ে গিয়েছে, আমাকে চলে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনারা বিভিন্ন প্রশ্ন করেন, এখানে আমি অনেক কিছু শিখতে পারি। আমার কিছু ছোটখাটো বিষয় থেকে আপনারা শিখতে পারেন। দিস ইজ ভেরি মানে আমার খুবই পছন্দ জিনিসটা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনভেস্টর থাকবেন। ইনভেস্টর যদি থাকেন তাহলে অবশ্যই আবার দেখা হবে। ওকে, ঠিক আছে তাহলে।